লিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা পেশ করব তিউনিসিয়ার স্বাধীনতা বিপ্লব নিয়ে, তিউনিসিয়ার স্বাধীনতা আন্দোলন নিয়ে। তিউনিসিয়া হলো উত্তর আফ্রিকার একটা ছোট্ট দেশ, যার 98% হলো মুসলমান, বাকি 2% হলো খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য ধর্মাবলম্বীরা। ইসলামের অধীনে এই রাষ্ট্রটা এসেছিল 647 খ্রিস্টাব্দ মোতাবেক 27 হিজরিতে, অর্থাৎ আফ্রিকার মহান বিজেতা উকবা বিন নাফের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে উত্তর আফ্রিকা বিজেতা হিসেবে বিবেচনা করা হয়, যিনি খেলাফতের পক্ষ থেকে উত্তর আফ্রিকাতে বিজয় অভিযান চালিয়েছিলেন এবং সফল হয়েছিলেন। বাইজেন্টাইনদের থেকে উমাইয়া খেলাফত কালে এই তিউনিসিয়ার রাজধানী তিউনিস, যাকে গ্রিক ভাষায় কার্তেজ বলা হয়, তাকে তারা জয় করেছিলেন। তিউনিসিয়ার স্বাধীনতা আন্দোলন আলোচনা করতে হলে আমাদেরকে একটু গভীরে যেতে হবে, এই জন্যই এই আলোচনাগুলো করা। এরপর উসমানী সাম্রাজ্যের অধীনে আসে 1534 খ্রিস্টাব্দে। এর কিছুদিন পরেই এটাকে স্প্যানিশরা এটাকে তাদের কাছ থেকে দখল করে নিয়ে নেয়, অর্থাৎ তারা এটাকে স্বাধীন করে নেয়, তাদের নিজেদের করতলগত করে নেয়, এখানে তারা তাদের সাম্রাজ্য বিস্তার করে। এরপর 1574 খ্রিস্টাব্দে উসমানী সাম্রাজ্য আবার যুদ্ধ করে এই তিউনিসিয়াকে নিজেদের অধীনে আনতে সক্ষম হয়। এরপর দীর্ঘ 300 বছর পর্যন্ত তারা অত্যন্ত সুন্দরভাবে এই অঞ্চলটাতে তারা শাসন করেছিলেন। কিন্তু 1881 খ্রিস্টাব্দের মে মাসে 12ই মে ফ্রান্স কলোনি অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা ফ্রান্সরা সেখানে কলোনি স্থাপন করে, অন্যান্য কলোনির পাশাপাশি সেটাকেও তারা দখল করে নেয়। সেই সাথে তারা আলজেরিয়াকেও এবং লিবিয়াকেও তারা দখল করে নিয়েছিল। এভাবে তারা তাদের আগ্রাসনী কার্যক্রম সেখানে চালাচ্ছিল। একটা পর্যায়ে সেখানকার মানুষেরা তাদের প্রতি বিদ্রোহী হয়ে ওঠে, কারণ ফ্রান্স সেখানে তাদের সভ্যতা এবং ভদ্রতা, তাদের কৃষ্টি কালচার সেখানে জোরপূর্বকভাবে স্থানীয়দের উপরে তারা বিস্তার করতে চাচ্ছিল। আর ইউরোপীয়দের একটা বৈশিষ্ট্যই হলো, তারা যে অঞ্চলটা জয় করে নেয় সেই অঞ্চলটাকে তারা তাদের মতো করে সাজাতে পছন্দ করে। তারা তাদের মতো করে সেই অঞ্চলটাকে সাজিয়ে সেখানে তাদের নিজেদের কৃষ্টি কালচার সবকিছুকে তারা সেখানে একেবারে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং তাদের বৈশিষ্ট্য হলো, তারা নিজেদেরকে বড় মনে করে, উচ্চ মার্গীয় মনে করে, আর অন্যান্যদেরকে নিম্ন মার্গীয় মনে করে, এবং তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতে মনে করে, অন্যান্যদেরকে তারা মানুষই মনে করে না। এই ধরনের মনোভাব তারা লালন করে। এই কারণে ফ্রান্সের এই ধরনের অত্যাচার এবং নির্যাতনের কারণে স্থানীয় তিউনিসিয়ানবাসীরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করে। এবং তাদের বিদ্রোহের শুরুর ইতিহাস যদি তালাশ করা হয়, তাহলে দেখা যায় যে 1907 সনে তিউনিসিয়ান ইয়াং পার্টির উদ্যোগে তাদের এই বিদ্রোহী বা বিপ্লবী আন্দোলনের সূচনা হয়। এরপর এটা আরো জোরদার হয় 1920 সনের দিক দিয়ে এসে। এর নেতৃত্ব এবং একটা কনস্টিটিউশন পার্টি নামে নতুন করে এটা একটা উদ্ভাবনী একটি শক্তি লাভ করে, এবং তখন থেকে তাদের নতুন করে কার্যক্রম আর শুরু হতে শুরু করে। এভাবে তারা চলতেছিল, এবং এই দলের অধীনে তারা 1934 সাল পর্যন্ত তারা কাজ করছিল। এরপর ধীরে ধীরে দিন এগুচ্ছিল, আর আন্দোলন তত বেশি তীব্রতর হচ্ছিল। অবশেষে 1938 সনে এসে আন্দোলন অনেক বেশি তীব্রতর পর্যায়ে পৌঁছে যায়। 1939-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তখন ফ্রান্স জার্মানির কাছে আত্মসমর্পণ করে। তখন তিউনিসিয়ানবাসীরা অনেক বেশি আনন্দিত হয়েছিলেন, কারণ এর আগে যারাই এই তিউনিসিয়ান আন্দোলনের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যারাই জড়িত ছিলেন, তাদেরকে ফ্রান্সবাসীরা বিভিন্নভাবে গ্রেফতার করেছে, বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে, বিভিন্নভাবে দমন নিপীড়ন ইত্যাদি তারা চালিয়ে গিয়েছে। এই কারণে তিউনিসিয়ানবাসী খুব খুশি হয়েছিল, এবং তখন তারা ক্ষমতা যাওয়ার পরে বিভিন্ন ধরনের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে
ছাড়া হয়, তারা ময়দানে চলে আসেন এবং এই আন্দোলনকে আরো বেগবান করতে সক্ষম হয়। কিন্তু 1940 সাল যখন হয়, 1940 সালের শুরুর দিক দিয়ে কাহিনীগুলো ঘটে। এরপর 1941 সালে আবার পুনরায় যখন ফ্রান্স তাদের থেকে বলয় থেকে বের হয়ে যায়, তখন তারা নতুন করে ভয়াবহ রূপে তিউনিসিয়ানবাসীদের উপরে নির্যাতন, জুলুম, নির্যাতন, স্টিমুলার চালাতে শুরু করে। তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে ধরে ধরে আটক করতে থাকে, বিচারালয়ে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি নির্ধারণ করতে থাকে, যারা এই জার্মানির সাথে মিশ্রিত হয়ে ফ্রান্সের বিরুদ্ধে তিউনিসিয়ার স্বাধীনতা বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদের। এভাবে এই অবস্থা চলতে থাকে, কিন্তু তারা দমে থাকেনি। কনস্টিটিউশন পার্টির উদ্যোগে তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে শুরু করে, বিভিন্ন ধরনের গেরিলা হামলা করতে শুরু করে, ফ্রান্সের বিভিন্ন ধরনের স্থাপনার উপর তারা হামলা করতে শুরু করে। কারণ তাদের এই সময় নেতৃত্ব দিচ্ছিলেন এই গেরিলা বাহিনীগুলোর সালাহ বিন ইউসুফ নামে এক মর্দে মুজাহিদ। তার নেতৃত্বে এগুলো খুব দ্রুত গতিতার সাথে এগিয়ে যাচ্ছিলেন। আর হাবিব বুরগিবা, তিনিও দীর্ঘদিন এই স্বাধীনতা আন্দোলনের জন্য তিনি জেল কেটেছেন। এরপরে তিনি এই আন্দোলনে নতুন করে মাত্রা যোগ দিচ্ছিলেন। এরপর তাকে 1952 সালে গ্রেফতার করা হয় এবং 52 থেকে 54 সাল পর্যন্ত তাকে 2 বছর থেকে কারারুদ্ধ করে রাখা হয়, কারাবন্দী করে রাখা হয়। এই কারণে ফ্রান্সের বিরুদ্ধে স্থানীয় মানুষের আন্দোলন আরো তীব্রতর হয়ে যায় এবং এর আগুনে আরো বেশি পরিমাণে দগ্ধ হতে শুরু করে। একটা পর্যায়ে ফ্রান্সের সরকারের পরিবর্তন ঘটে। পরিবর্তন ঘটার পরে তিনি দেখলেন যে অনতিবিলম্বে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করা উচিত, নতুবা আরো ভয়াবহ ধরনের পরিস্থিতি ঘটতে পারে। এবং সবচেয়ে বড় বিষয় হলো 1955 সালে মরক্কো ফ্রান্স কলোনিয়াল থেকে তারা স্বাধীনতা লাভ করে। তাদের এই স্বাধীনতা লাভটা তিউনিসিয়ানদের স্বাধীনতা লাভের পথ সুগম করে দিয়েছিল। তারা আন্দোলন চালিয়ে যায়। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে 1956 সালের 20 মার্চ স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু তারা কিছু কাজ করেছিল, যে কাজগুলো ছিল খুবই দুঃখজনক এবং খুবই ঘৃণিত কাজ। তারা তাদেরকে স্বাধীনতা প্রদান করলেও তারা নিজেদের বিভিন্ন অঞ্চলে, তিউনিসিয়ার বিভিন্ন অঞ্চলে তারা নিজেদের সেনাবাহিনী ঘাঁটি, সৈন্য ঘাঁটি, নৌ ঘাঁটি ইত্যাদি ঘাঁটি তারা রেখে গিয়েছিল। সেগুলোকে তারা তখন নিয়ে যায়নি এবং এগুলোর কারণে পরবর্তীতে অনেক বিশৃঙ্খলা এবং অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এই 56 সালেই হাবিব বুরগিবা তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। এরপর 1957 সালে তিনি রাজতন্ত্রকে বিলুপ্ত করে প্রজাতন্ত্রের গোড়াপত্তন করেন। এই হাবিব বুরগিবা সে তিউনিসিয়ানবাসীদেরকে অনেক বেশি আশ্বাস দিয়েছিল, ইসলামিজমের এবং ইসলামের অনেক বেশি দোহাই দিয়ে সে ক্ষমতায় গিয়েছিল, কিন্তু সে তার কথা রাখতে পারেনি। সে ক্ষমতায় যাওয়ার পরে সে কামালিস্ট মুভমেন্টের অবস্থা সে দেখেছে, তারা জাতীয়তাবাদের আন্দোলন করেছিল এবং সে পশ্চিমাদের দ্বারা প্রভাবিত হয়ে তার দেশে যে কার্যক্রম, যে বিপ্লব সে ঘটিয়েছিল, তার কারণে দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে এই বিষয়টা সে দেখেছে। এরপরেও সে তার থেকে শিক্ষা নেয়নি। সে পশ্চিমাদের অন্ধ অনুকরণে লিপ্ত হয়েছিল। সে বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমাদের অনুকরণে ইসলাম বহির্ভূত বিষয়গুলোকে 98% মুসলমানের দেশে সেগুলোকে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার সেও তাই তারা কম করেনি। আর ব্রিটিশ ফ্রান্সের যেই সেনা এবং নৌঘাটিগুলো ছিল সেগুলো থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছে, বিভিন্ন ধরনের আগ্রাসন চালিয়েছে। অবশেষে সেগুলো 1963 সালে একেবারে তিউনিসিয়া থেকে সেগুলোকে বিলুপ্ত করে দেওয়া হয়। আর হাবিব বুরগিবা সে 1987 সনের 7 নভেম্বর পর্যন্ত সে ক্ষমতায় ছিল, কিন্তু 7 নভেম্বর যখন মেডিকেল রিপোর্ট আসলো যে তার যে বয়স হয়েছে সেই বয়সে এবং তার শারীরিক সক্ষমতার কারণে যেই অক্ষমতা তৈরি হয়েছে সেই অক্ষমতা রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট নয়, এই মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে তার পতন ঘটে এবং তাকে সেখান থেকে বরখাস্ত করা হয়। অবশেষে একরকম গৃহবন্দীর মতো থেকেই সে তার জন্মভূমিতে ছিল, তার এলাকাতেই ছিল, 2000 সনে ইন্তেকাল করে। এরপর যে লোকটি তার স্থলাভিষিক্ত হয় তিনি ছিলেন জৈনুল আবিদিন বিন আলী। তাকে কেউ চিনত না, কিন্তু সে যখন ক্ষমতায় আসলো, আসার পরে সেও তার পূর্ববর্তী শাসকের থেকে ভালো কিছু করতে পারেনি, বরং
সে তার শাসকের চাইতে কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে খারাপ দিকটাই চর্চা করেছে। এভাবে চলতেছিল, জনসাধারণ তেমন একটা সন্তুষ্ট ছিল না তাদের প্রতি। এভাবে চলতে চলতে একটা পর্যায়ে 2011 সনে তিউনিসিয়ানবাসীদের নতুন এক বিপ্লব তারা গঠিয়ে বসলেন এবং 2011 সনের বেলাল বিন আলীকে এর আগে থেকেই তাকে বিভিন্ন ধরনের থ্রেট দেওয়া হচ্ছিল এবং তার বিরুদ্ধে জনগণকে আন্দোলিত করা হচ্ছিল এবং তার বিরুদ্ধে বিদ্রোহ গণজাগরণ সৃষ্টি হয়েছিল। অবশেষে 2011 সনের 14 জানুয়ারি বিন আলীর পতন ঘটে এবং এর মধ্য দিয়েই তিউনিসিয়া নতুন এক ইতিহাস কায়েম করে। এরপর বিন আলী এমন ভাবে আত্মগোপন করেছিল যে কিছুদিন পর্যন্ত সে মিডিয়ার সামনেই আসেনি, আসলে চুপিসারে আসতো, বেশিক্ষণ থাকতো না, সে আত্মগোপনে থাকতো। অবশেষে 2014 সনে যখন নির্বাচন হয়, নির্বাচনের সময় সে এতে এসে বলে যে আমি যা করেছি ভুল করেছি এবং আমি সামনে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবো না, দেশের জন্য যা কল্যাণকর আমি সেটাই কামনা করি, এই ধরনের বক্তব্য সে প্রদান করেছিল। তো তিউনিসিয়াবাসী এই বিন আলীর পতনের মাধ্যমে 53 বছরের যেই এক নায়কতন্ত্র, যেই স্বৈর শাসনতন্ত্র কায়েম হয়েছিল সেটার অবসান ঘটে এবং তিউনিসিয়াবাসীরা দেখিয়ে দিয়েছে যে ইসলামের বহির্ভূত বা ইসলামের বিধিবিধানের খেলাপ চললে একদিন না একদিন তাদের ক্ষমতার পথ ছাড়তেই হবে এবং এর জন্য তারা আন্দোলন করে তারা সফল হয়েছিলেন। এবং এই তিউনিসিয়ার এই বিপ্লব, যেটা আরব বসন্ত নামে খ্যাত, এটা অন্যান্য দেশেও প্রত্যক্ষ করা যায় এবং এরই জের ধরে বলা হয় যে মিশরে বিপ্লব সংগঠিত হয়েছিল এবং অন্যান্য দেশেও বিপ্লব সংগঠিত হয়েছিল। তো আজ এ পর্যন্তই আলোচনা। এতক্ষণ কষ্ট করে আমার আলোচনা শোনার জন্য সবার প্রতি শুকরান জাযাকুমুল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।